গতকাল তৃণমূল কংগ্রেসের যে মেগা সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে যথেষ্ট চাপে আছেন এই নিয়ে কিন্তু গতকালই চর্চা শুরু হয়ে গিয়েছিল। এবং সেই চাপে থাকার বিষয় বলতে মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এক, এই যে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে এবার কি ইডি সিবিআই তারা কি ঝাঁপিয়ে পড়বে এবং জেল যাত্রা হবে একাধিক তৃণমূল নেতার, এবং সেটা যদি হয় 2026-এর আগে এই বাংলার ভোট ব্যাংকের ছবিটা কি চেঞ্জ হয়ে যাবে? আর দুই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই স্বীকার করে নিলেন যে বিজেপি এবার কিন্তু বাংলাকে টার্গেট করে নিয়েছে। আর বিজেপি আর সংঘ মিলে যদি কোনো রাজ্যকে টার্গেট করে নেয় তাহলে সেখানে পদ্ম ফুটবে না এরকম কিন্তু খুব কম সময়ই হয়। বিশেষ করে 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি ফেস করে 2026-এ লড়াইটা লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং এই দুটো জায়গা থেকে যে চাপ আসছিল এটা নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ ছিল না। কিন্তু গতকাল দেখা গেল শুধু এই দুটো বিষয়ই নয়, আরো একাধিক বিষয় রয়েছে যেখানে কিন্তু চাপটা অত্যন্ত গভীর, এবং সেই কারণেই কিন্তু কোথাও গিয়ে একটা থরহরি কম্প অবস্থা তৃণমূলে দেখা যাচ্ছিল। এক এক করে আমি বলছি, অন্তত 5টা বিষয় কালকে দেখা গেল বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলছে মমতা প্রশাসনকে এবং তৃণমূল কংগ্রেসকে, যে কারণে এই টেনশনটা বাড়ছে। নাম্বার ওয়ান, কালকে তৃণমূল কংগ্রেসের যে মেগা বৈঠক ছিল এটা দীর্ঘদিন বাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা নেত্রীদের কিন্তু একদম কার্যত জোর দিয়ে বলে দেওয়া হয়েছিল যে এখানে উপস্থিতি বাধ্যতামূলক। এবং যেটা দেখা যাচ্ছে যে এই জিনিস বলার পরেও বহু নেতা, গুরুত্বপূর্ণ নেতা তারা কিন্তু বৈঠকে গরহাজির ছিলেন। এবং তার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের বহু কাউন্সিলর তাদের কিন্তু দেখা মেলেনি। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 2024-এর যে নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, 29টা আসন পেয়েছে। কিন্তু দেখা গেছে যে শহরের যে আসনগুলো রয়েছে, যে পুরসভাগুলো রয়েছে, সেখানে কিন্তু তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এবার এই পুরভোট কিভাবে হয়, সেখানে কি ধরনের ভোট হয়, তা বাংলার কাছে পরিষ্কার হয়ে গেছে। আর এই শহুরে ভোট মুখ ফিরিয়ে নিতে শুরু করলে তার এফেক্টটা কিন্তু ধীরে 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 গ্রামেও পৌঁছতে শুরু করবে। কেননা গ্রামের বহু মানুষই কিন্তু এই শহুরে মানুষদের সঙ্গে নিত্য ওঠা বসা করেন, কর্মসূত্রেই তাদের সঙ্গে যোগাযোগ হয়। কারোর দোকান রয়েছে সেখানে গ্রাম থেকে গিয়ে কাজ করছেন, কারোর বাড়িতে গিয়ে তার বাড়ির কাজগুলো করছেন। এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে গ্রামীণ এবং এই শহুরে মানুষের মধ্যে কিন্তু একটা নিত্য মতের আদান প্রদান হয়, আর সেখানে শহুরে ভোট যদি সত্যিই মুখ ফিরিয়ে নেয় তার এফেক্ট গ্রামে পড়তে বাধ্য। এখানে যেটা দেখা যাচ্ছে, কয়েকটা স্ট্যাটস আমি পাচ্ছি। আলিপুর দুয়ারের যে পুরসভা রয়েছে সেখানে 20 জন কাউন্সিলর তৃণমূলের, 20 জনের মধ্যে মাত্র 4 জন এসছেন। জলপাইগুড়িতে 22 জন কাউন্সিলর রয়েছেন, এসেছেন মাত্র 12 জন। ময়নাগুড়িতে 16 জন কাউন্সিলর রয়েছেন, এসেছেন 9 জন। অর্থাৎ ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যাচ্ছে যে একটা মেজর অংশ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের এই বাধ্যতামূলক কর্মী সভা সেখানে কিন্তু যোগ দেননি। এবার ব্যক্তিগতভাবে তাদেরকে যখন মিডিয়া যোগাযোগ করছে যে কেন আপনারা আসেননি, অনেকেই বলছেন, কেউ বলছেন ছেলের পরীক্ষা রয়েছে, কেউ বলছেন যে আগের দিন শিবরাত্রি গেছে তার উপবাস করা হয়েছে সেই জন্য করতে পারেনি, কেউ বলছেন ব্যক্তিগত কারণ, কেউ বলছেন অসুস্থতা। কিন্তু সত্যি কি তাই? যেখানে দলনেত্রী বার্তা দেবেন, কার্যত 2026-এর সুর বেঁধে দেবেন, সেই জায়গা থেকে তারা তারা এখানে অনুপস্থিত থেকে যাচ্ছেন ব্যক্তিগত কারণে, ছেলে মেয়ের পরীক্ষার জন্য। খুব বিশ্বাসযোগ্য ঠেকছে কি? এই প্রসঙ্গে উত্তরবঙ্গে এই মুহূর্তে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ডক্টর শঙ্কর ঘোষ, বিধায়ক, তিনি বলছেন যে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের জমি বলে আর কিছু নেই। যেটুকুনিও তারা রিকভার করতে পেরেছিল সেই জমিটাও কিন্তু কার্যত ধসে গেছে। রাজনৈতিক জমির কথা বলা হচ্ছে এখানে। এবং অনেকেই বাধ্যবাধকতামূলক ভাবে তৃণমূল কংগ্রেসে থাকতে বাধ্য হচ্ছেন, তৃণমূলের পতাকাটা হাতে নিচ্ছেন, কিন্তু বিজেপির সঙ্গে তারা যোগাযোগে আছেন এবং একটা কথাই বলছেন, যেভাবে দলটা চলছে, যেভাবে তৃণমূল কংগ্রেস চলছে, কোনো ভদ্রলোক এই দলটা করতে পারে না। আমরাও সুযোগের অপেক্ষায় আছি। এখন এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিলে কিভাবে পুলিশ প্রশাসন দিয়ে হেনস্থা করা হবে বুঝতেই পারছেন। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থাকবো এবং থেকেই যাতে এই অবস্থার পরিবর্তন হয় তার জন্য যা করার করব। এটা শঙ্কর ঘোষ দাবি করছেন। এবার সেই দাবির কতখানি সত্যতা রয়েছে, কতখানি বাস্তবতা রয়েছে সেটা 2026-এর ফলাফল বেরোলে দেখা যাবে। কিন্তু সত্যিই যদি দেখা যায় যে শাসক দলের মধ্যে থেকেও তারা এমন কাজ করছেন যাতে 2026-এ শাসক দলের পরাজয় হয়, তার থেকে বড় ক্ষতি তৃণমূল কংগ্রেসের আর কি হতে পারে? এবং সেটা অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশন বাড়াবে।
নম্বর আর একটা রিজন, তৃণমূলের অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছে যে যেহেতু 2024-এ ভালো ফলাফল শহরাঞ্চলে হয়নি, ফলে ফলে বহু জায়গায় চেঞ্জেস এর কথা বলা হয়েছিল এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অভিষেকপন্থী যারা আছেন, বিশেষ করে তরুণ সম্প্রদায়, তারা কিন্তু নেতৃত্বে আসবেন এমন একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা দীর্ঘদিন আগে বলা হয়েছিল। কিন্তু সেই রদবদল ইমপ্লিমেন্টেড হয়নি। এখন এতদিন বাদে একটা রদবদলের কথা শোনা যাচ্ছে, কিন্তু যেহেতু তারা অভিষেকপন্থী, সেই জন্য তাদেরকে কার্যত সাইডে সরিয়ে রাখা হবে। অর্থাৎ যারা দলটাকে টেনে নিয়ে যেতে পারছেন না, এগিয়ে নিয়ে যেতে পারছেন না, তাদের হাতেই কার্যত দায়িত্ব থাকবেন। হেঁটে মরবেন এই তরুণ প্রজন্ম, আর তার সুফলটা ভোগ করবেন, তার জন্য পদ পাবেন এই সিনিয়র নেতৃত্ব। এই জায়গা থেকেই তারা কার্যত বিদ্রোহী হয়ে গেছেন এবং তারা মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। এই টাসেলটাও যদি বাড়তে থাকে 2026-এর আগে, সেটা নিশ্চিতভাবে মাথা ব্যথা বাড়াবে। সুতরাং এই যে একটা কোথাও গিয়ে বিদ্রোহের পরিবেশ শাসক দলের অভ্যন্তরে দেখা যাচ্ছে, শাসক দল যেটা গর্ব করে বলতো সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নাকি রাজনীতিটা করেন, তৃণমূলটা করেন, সেই জায়গা থেকে যে ডিভিয়েশন ঘটছে, এটা শাসক দলের টেনশন বাড়ানোর জন্য যথেষ্ট। শুধুমাত্র এই কারণও নয়, আরো একাধিক কারণ কালকে দেখা যাচ্ছে, যার মধ্যে একটা বড় জিনিস আপনারা দেখবেন, গোটা মুখ্যমন্ত্রীর যে ভাষণটা ছিল, তৃণমূল নেত্রীর যে ভাষণটা ছিল, তার ম্যাক্সিমামটা জুড়েই ছিল কিন্তু ভুয়ো ভোটার, জাল ভোটার, এবং সেখানে নির্বাচন কমিশনকে কোথাও গিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছিল এবং সেই কাঠগড়ায় দাঁড় করাতে গিয়ে বারবার বলা হচ্ছে যে অমিত শাহের তিনি সচিব ছিলেন, সেই জায়গা থেকে তাকে তাকে নির্বাচন কমিশনে নিয়ে চলে আসা হয়েছে। এই যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই নির্বাচন কমিশনের অভিভাবকত্বে বিজেপি এই খেলাটা করছেন। এই যে জায়গাগুলো হচ্ছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের ক্ষেত্রে যথেষ্ট গাত্রদাহের কারণ। কেননা তারা নিউট্রালি কাজ করেন এবং সেই জায়গা থেকে কোনো একজন রাজনৈতিক নেতা নেত্রী এইভাবে দাগিয়ে দেবেন, সেই দাগটা তো তারা গায়ে নেবেন না। এবার একটা যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পজিটিভ ব্যাপার হয়ে গেছে, এখানে দুই প্রধান বিরোধী দল, শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা বলছে এখানে বিজেপি ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে জল ভোট আছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি, তারা বলছেন এখানে অনুপ্রবেশ ঘটিয়ে শাসক দল প্রচুর ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ দুই প্রধান দলই কিন্তু বলছেন এখানে প্রচুর জাল ভোট আছে, ভুয়ো ভোট আছে। এবং যারা তৃতীয় শক্তি বামফ্রন্ট কংগ্রেস, তারাও কিন্তু একটা সহমত পোষণ করছেন যেখানে জাল ভোট আছে। সেখানে যখন সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষও বলছে যে এখানে জাল ভোট আছে, তার ফলে নির্বাচন কমিশন এই স্টেটমেন্টটাকে খুব সলিড ভাবে নিচ্ছে এবং এখানে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা থাকছে সেটাকে পুরোপুরি ক্লিন আপ করার জন্য যা যা করার সেটা করতে চাইছে। ইতিমধ্যেই রাজ্যের যে নির্বাচন কমিশন আছে, তাদের কাছ থেকে এই নিয়ে ডিটেলস রিপোর্ট চাওয়া হয়েছে এবং পুরোটাই কেন্দ্রের নির্বাচন কমিশন কিন্তু খতিয়ে দেখবে। কেননা যদি সত্যিই ব্যাপক পরিমাণ কারচুপি করে জাল ভোটার ঢুকিয়ে দেওয়া হয়, সে যে রাজনৈতিক দলই ঢুকিয়ে দিক না কেন, সেই জায়গাটা তো গণতন্ত্রের ক্ষেত্রে প্রহসন হবে। ফলে এইটা যাতে কেউ না অভিযোগ করতে পারে, তার জন্য যা যা করার এবার কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন করবে। উঠে পড়ে বসেছে তারা এবং গতকাল রাতটি এটা নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে যে জাল ভোটারের কথা বলেছেন, সেটা আদতে কিন্তু বুমেরাং হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য। কেননা আমরা জানি জাল ভোটার থাকলে স্বর্গ থেকে নেমে এসে মৃত সঙ্গীত শিল্পী ঠিক কাদের হয়ে ভোটটা দিয়ে যান এবং সেখানে ফলাফলটা ঠিক কি হয়। ফলে এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার একটা বড় কারণ। এদিকে যখন এইসব ঘটনা চলছে, তখন আরেকটাও কিন্তু মারাত্মক ঘটনা কালকে ঘটে গেছে। সেটা হচ্ছে ইসলামপুরের তিস্তা পাড়ের হোটেলে একটা ঘটনা ঘটেছে। সেখানে এক তৃণমূল বিধায়ক, চোপড়া তৃণমূল বিধায়ক, যে চোপড়া নিয়ে কিছুদিন আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং সব জায়গায় মডেল হিসেবে সেটাকে করার কথা বলেছিলেন। তো সেই চোপড়ার যে বিধায়ক রয়েছেন হামিদুল রহমান, তার যিনি নিরাপত্তা রক্ষী, তিনি ইসলামপুরের তিস্তাপাড়ের একটা হোটেলে যান এক মহিলাকে সঙ্গে নিয়ে এবং তার পরিচয় দেন নিজের স্ত্রী হিসেবে। কিছুক্ষণ বাদে সেই মহিলাই ছুটে বেরিয়ে আসে হোটেলের রিসেপশনে এবং বলেন তিনি কিছুক্ষণের জন্য বাথরুমে গিয়েছিলেন, এসে দেখেন অচৈতন্য অবস্থায় এই বিধায়কের নিরাপত্তা রক্ষী বিছানার উপর পড়ে আছে। ফলে স্থানীয় হাসপাতালে খবর দেওয়া হয়, পুলিশে খবর দেওয়া হয় এবং সেখানে এসে ডাক্তার পরীক্ষা করে দেখে যে তার মৃত্যু হয়েছে। ফলে সেই মহিলাকে আটক করা হয়েছে এবং এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এটা বার করার চেষ্টা করা হচ্ছে এটা খুন নাকি স্বাভাবিক মৃত্যু নাকি কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করছে। কিন্তু এখান থেকে যেটা পলিটিক্যাল ইস্যু উঠে আসছে, দেখুন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে নারী বিদ্বেষী, সেটা আরজিকর কাণ্ড বা এই রিসেন্টলি পানাগড়ে হয়ে যাওয়া ঘটনা, সবকিছু নিয়ে কিন্তু বিজেপি ক্রমশ ক্রমশ আওয়াজটা সোচ্চার করছে। অন্যদিকে তৃণমূল নেতা মানেই
তারা নারীদের কোথাও গিয়ে একটা অসম্মানের জায়গায় দেখে, এই শব্দটা নিয়েও কিন্তু চাপ বাড়ছে। এবং নারী নির্যাতন বা নারীদের এই সম্ভ্রমহানি, শাহজাহান কাণ্ড থেকে শুরু করে অনেক কিছুই তৃণমূলকে কিন্তু যথেষ্ট বিপদে রেখেছে। এখন এইগুলোকে যদি সঠিকভাবে এলাকায়, এলাকায় পৌঁছে দেওয়া যায় এবং এইগুলোর যদি এই ধরনের ঘটনা সামনে আসে যে তৃণমূলের নেতা, তার নিরাপত্তারক্ষী তিনিও নিজের স্ত্রী পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলে যাচ্ছেন। কি কালচার! এটাই বঙ্গ সংস্কৃতি? এই নিয়ে যদি দাপুটে প্রচার শুরু হয় এবং সেখানে মহিলাদের সুরক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস ঠিক আইন শৃঙ্খলাটাকে কতখানি শেষ করে দিয়েছেন, এই রাজ্যে মহিলারা কতখানি অরক্ষিত, এই নিয়ে যদি ঠিকঠাকভাবে প্রচারটা করা যায়, সেটা কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডারের ১,০০০ টাকা ১,২০০ টাকা দিয়ে আর চাপা দেওয়া যাবে না। এবং বিজেপির যেটা প্রাথমিক অঙ্কই রয়েছে এবং যেকোনো রাজনৈতিক দলই সেটা করবে, যে ওই ১০-১২% যে মহিলা ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাক্সে টেনে নিয়ে আসেন সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে, সেই ভোটটা ভাতা ভিক্ষার বিনিময়ে কিনে নিয়ে সেই জায়গায় একটা ভাঙন ধরাতে হবে। ৩-৪% সেখানে ভাঙন ধরানোর দরকার আছে। আর সত্যিই যদি এগুলোকে নিয়ে পলিটিক্যালি মুভমেন্ট করা যায়, যেটা তৃণমূল নেতারাই কার্যত অস্ত্রগুলো তুলে দিচ্ছেন। প্রত্যেকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক দাপুটে তৃণমূল নেতার নাম জড়াচ্ছে। সেখানে নারী নির্যাতন কিংবা নারীদের সঙ্গে এমন একটা ঘটনা যেটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না, সেই ঘটনা ঘটছে। ফলে সেই জায়গায় রাজনৈতিক ডিভিডেন্ড কিন্তু বিজেপির বাক্সে যাবে এবং সেটা সরাসরি তৃণমূলের বাক্স থেকে, যেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের টেনশন বাড়ানোর জন্য যথেষ্ট। এ তো গেল রাজনৈতিক পটভূমি। আদালত যেখানে নিয়মিত থাপ্পড় খেতে হচ্ছে, সেখানে কিন্তু এবার একটা বড়সড় গাড্ডা হয়ে গেল এই তৃণমূল প্রশাসনের জন্য। আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আসার পর দায়িত্ব নিয়ে যেটা করেছেন, সেটা রাজ্যের সমস্ত অফিস, ট্রাফিক গার্ডের গার্ড ওয়াল যেখানে পেরেছেন শুধু নীল সাদা রং করে গেছেন। বিরোধীরা একটা অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে খুব সাধারণ দেখাতে হাওয়াই চটি পরেন তো, আর হাওয়াই চটির রং হচ্ছে নীল সাদা। ফলে গোটা রাজ্যটাই এই নীল সাদাটাই রাঙিয়ে দিয়ে তিনি আদতে বোঝাতে চান যে গোটা রাজ্যটাই তার পায়ের নিচে আছে। এটা তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ। যদিও তার হয়তো নীল সাদা রংটা খুব ভালো লাগে, সেই জন্য তিনি এটা করেন। কিন্তু যেহেতু তার হাওয়াই চটির রং নীল সাদা এবং গোটা রাজ্যটাকে নীল সাদায় রাঙিয়ে দিচ্ছেন, সেটা একটা রাজনৈতিক আক্রমণ। কিন্তু যেটা মুশকিলের জায়গা হচ্ছে, এবার এই নিয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছে এবং সেই মামলায় পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এই নীল সাদা রং করার পিছনে রাজ্য সরকারের কি উদ্দেশ্য রয়েছে, সেটা খুঁজে বার করার দরকার আছে এবং এই নীল সাদা রংটা স্টপ করার দরকার আছে। এবং যেটা আদালতের পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে সড়কের যে নিরাপত্তা, সেটার জন্য বিভিন্ন সেগমেন্টের যে রংগুলো, সেগুলো বিজ্ঞান ভিত্তিক রং। বিজ্ঞান আছে সেটা কোনটা ভিজিবল হবে, নাইটে ভিজিবল হবে, চড়া আলোয় দেখা যাবে, এসব অনেক কিছু ব্যাপার করেই কিন্তু এই রংগুলোকে সিলেক্ট করা হয়েছে। সেগুলোকে সরিয়ে দিয়ে হঠাৎ করে নীল সাদা কেন করা হয়েছে, এটা রাজ্যকে হলফনামা নিয়ে জানাতে হবে। আর এইখানেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যায়, কেননা বিরোধীরা বারবারই যেটা অভিযোগ করেন যে এই নীল সাদার রং এক বিশেষ ব্যক্তির বিশেষ হার্ডওয়্যারের দোকান থেকে এই রাজ্য সরকার নিয়ে এই সমস্ত কিছু করে এবং তার জন্য না কোথাও কিছু ওই অপশন ডাকা হয় এবং সেই জায়গা থেকে করা হয়, কোনো রকম কিছু করার জায়গা নেই। শুধুমাত্র তাকেই পাইয়ে দেওয়া হয়। এটা নির্দিষ্ট এক ব্যক্তিকে এবং তার বিশেষ হার্ডওয়্যারের দোকানকে বড়লোক করার জন্য রাজ্য সরকার করছে, রাজ্যের কোষাগার থেকে সাধারণ মানুষের পয়সা নিয়ে। ফলে রাজ্য সরকারের কাছ থেকে যখন এটা নিয়ে হলফনামা চাওয়া হয়েছে, তখন এই কেঁচোটা খুঁড়তে অজগর-টজগর বেরিয়ে এলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা নির্বাচনের আর ১ বছর বাকি আছে। সেখানে বিরোধীরা এই নীল সাদা রং নিয়ে এতদিন ধরে এত কথা বলেছেন এবং আদালতের নির্দেশে হাতে এত বড় একটা অস্ত্র এসে গেছে, সেটাকে কিন্তু সহজে ছাড়বেন না। ফলে সেটাও কিন্তু মমতা প্রশাসনের একটা অস্বস্তি বাড়াতে পারে। এদিকে আদালতের কথা যখন উঠল, তখন আদালতে কিন্তু আরও চাপ বাড়ছে। প্রত্যেকটা বিষয়ে চাপ মারছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে দিন ২ এক আগে যেটা নিয়ে প্রচন্ড বিতর্ক হয়েছিল, কোনো এক অভিষেক ব্যানার্জির নাম শোনা গিয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, ওই কালীঘাটের কাকুর চার্জশিট এসব নিয়ে। তো সেই প্রাথমিক নিয়োগ মামলায় যেটা দেখা যাচ্ছে, আদালত পর্যবেক্ষণ করছে যে ৫০০ জন সর্বোচ্চ নম্বর পেয়েছেন, অথচ মেধা তালিকায় তাদের ঠাঁই হয়নি। আর সেখানে অযোগ্যরা মেধা তালিকায় ঠাঁই পেয়েছে। এই নিয়ে আদালত এই যে প্রাইমারি সেকশনটা রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে রিপোর্ট দিতে বলেছিল। কিন্তু বারবার বলার পরেও ঢ্যাঁটার জাত, ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে সুতরাং আমরা এখন এগুলো কিছু দেবো না, এরকম কোনো ব্যাপার আছে কি? এই প্রশ্নটা কিন্তু কোথাও গিয়ে জাগতে শুরু করেছে সম্ভবত। এই বলে বিরোধীরা অভিযোগ করছে। আর সেই কারণেই আদালত এবার বলে দিয়েছে হলফনামা আকারে জানাও।
500 জনের যারা মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পেয়েছে তারা কি করে মেধা তালিকায় বাইরে রইল এবং অযোগ্যরা সেখানে কি করে চাকরি পেল? অর্থাৎ এই যে গাঁজাখুরি গল্পগুলো দিয়ে এতদিন চলতো, চাকরি দুর্নীতি কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপার, সেটা যে আর ইন্ডিভিজুয়াল নেই, সেটা একটা বড়সড় রকমের দুর্নীতি হয়েছে এবং সেখানে প্রশাসনের অনেক রাঘব বোয়াল যুক্ত আছে। সেই জায়গাটাও আদালতের বিশ্বাস হয়ে গেছে। আর সেই জায়গায় কিন্তু হলফনামা চাওয়া হয়েছে। ফলে আদালতে যে জায়গাতেই যাওয়া হোক, এই মমতা প্রশাসনের বিশ্বাসযোগ্যতা সামান্যতমও নেই। দুর্নীতি চূড়ান্ত হয়েছে এবং সেই জন্য প্রত্যেকটা বিষয়ে হলফনামা চাওয়া হচ্ছে। এই চাপটা আদালতের ক্ষেত্রে আগামী ১ বছরে আরো বৃদ্ধি পাবে। সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর আইন আদালত যদি সত্যিই চাপটা দেয়, যদি কড়া পদক্ষেপটা নেয়, তাহলে বহু মানুষের ঘুম উড়ে যায়। আর এখানে তো দুর্নীতির পাহাড় হয়ে আছে। সুতরাং সেই জায়গাটায় যে একটা বড়সড় ঝটকা আসবে, এটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে শুধুমাত্র বিজেপির জুজু বা এখানে জমি হারানোর ভয় বা দুর্নীতি কাণ্ডে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে এসছে, এটাই শুধু তৃণমূলের এখন টেনশন নয়। তৃণমূলের টেনশন আরো বৃহত্তর প্রেক্ষাপটে চলে এসেছে এবং সেই জায়গা থেকে ২৬ লড়াই যে ক্রমশ কঠিন হচ্ছে এবং বাংলার মানুষ এদের তাড়াতে তৎপর হচ্ছে। শুধু প্রপার প্রতিপক্ষটাকে খুঁজে পাওয়া, বিজেপির সেই আস্থার জায়গাটা জেতা, সেটারই বোধহয় অপেক্ষা আছে। আর বিজেপি যদি সত্যিই টার্গেট করে সেটা ঝাঁপায়, তাহলে তাহলে খেলা যে শেষ হয়ে গেছে, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বুঝতে পারছেন? আর সেই জন্যই এত থরহরি কম্প, এত টেনশনের ভাষণ আমাদের শুনতে হচ্ছে। কি বলবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।